নমস্কার, সিকেডি জার্নি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আগের একটা ভিডিওতে আমি 2015 থেকে 2023 পর্যন্ত আমার সিকেডি জার্নি শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম দীর্ঘদিন আমি একজন মেডিসিন স্পেশালিস্ট এবং একজন কার্ডিওলজিস্টের আন্ডারে চিকিৎসায় ছিলাম। আজকের ভিডিওতে থাকছে ঠিক তার পরের গল্প, আরও কঠিন, আরও শিক্ষণীয়। আগের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশান বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, অনুগ্রহ করে দেখে নেবেন, হয়তো উপকারে লাগতে পারে। আজকে এমন কিছু কথা বলবো যা আগে কখনো শেয়ার করিনি। নমস্কার, সিকেডি জার্নি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পিনাকি, বয়স 65। গত 10 বছর ধরে আমি ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডির সাথে লড়াই করছি। এই দীর্ঘ সফরে ডাক্তার ও ডায়েটিশিয়ানদের পরামর্শের পাশাপাশি আমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো মিলিয়েই আমি আপনাদের জন্য সিকেডি ফ্রেন্ডলি ভিডিও তৈরি করি। 2023-এর জুন মাস থেকে শুরু করছি। 2023-এর জুন মাসে আমার ক্রিয়েটিনিন 2 mg/dL হয়ে যাওয়ার পর আমি ভয় পেয়ে যাই। প্রথমবার একজন নেফ্রোলজিস্টের কাছে যাই এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এটা একটা ছিল। নেফ্রোলজিস্টের কাছে যাওয়ার পর আমি প্রথম বুঝতে পারি ইউরিন এশিয়ার কতটা গুরুত্বপূর্ণ। শুধু ক্রিয়েটিনিন দেখলেই সব বোঝা যায় না, কিডনি থেকে কতটা প্রোটিন বের হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। এছাড়া সোডিয়াম বাইকার্বনেটের গুরুত্ব, কিডনি ফ্রেন্ডলি ডায়েটের ভূমিকা এবং নিয়মিত ফলো আপ, এসব বিষয় তখন থেকে গুরুত্ব দিয়ে মেনে চলতে শুরু করি। এই উন্নতিটাই আমাকে প্রথমবার বুঝিয়েছিল যে সঠিক চিকিৎসা মেনে চললে সিকেডিতে উন্নতি সম্ভব। প্রায় 1 মাসের মধ্যে আমার ক্রিয়েটিনিন কমে 1.8-এ নেমে আসে। তবে প্রোটিনিউরিয়া তখনও বেশি ছিল এবং বাইকার্বনেট কম থাকায় কিছু ওষুধ পরিবর্তন করা হয়। সব কিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই আবার ক্রিয়েটিনিন এবং ইউরিয়া বাড়তে শুরু করলো। একদিন দেখি শরীর আর চোখ হলুদ হয়ে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষার পর ধরা পড়ল অবস্ট্রাকটিভ জন্ডিস, আর এর ফলেই আমার AKI-on সিকেডি হয় এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এটা 2023-এর সেপ্টেম্বরের প্রথম দিকের ঘটনা। সেখানে প্রথমে MRCP, তারপর এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি এবং শেষে ERCP এর মাধ্যমে আমার একটা স্টেন্ট বসানো হয় বাইল ডাক্টে। সেই সময় আমার ক্রিয়েটিনিন 4.5 mg/dL বেশি হয়ে গেছিল। ডাক্তার বলেছিলেন স্টেন্ট বসানোর পর ক্রিয়েটিনিন ধীরে ধীরে কমবে, হয়তো আগের অবস্থায় ফিরবে না, কিন্তু কমবে। সত্যি তাই হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়ার সময় ক্রিয়েটিনিন 2.3 হয় এবং পরবর্তী ফলো আপে আবার 2-এ নেমে আসে, কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। ফলো আপে ধরা পড়ল আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তারপর থেকেই আয়রন ট্যাবলেট এবং এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন শুরু হয়। আজও আমাকে প্রতি মাসে 10,000 ইউনিটের 2টি এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন নিতে হয়। আরও একটা উল্লেখযোগ্য জিনিস, প্রথম দিকে আমার সেরাম বাইকার্বনেট ছিল 14-এর নিচে, যা কিডনির জন্য বেশ বিপজ্জনক একটা অবস্থা। নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ, ডায়েট পরিবর্তন এবং ফলো আপের মাধ্যমে ধীরে ধীরে আমার বাইকার্বনেট 21-এর ওপরে উঠে আসে।
আর এই উন্নতিটাই আমাকে প্রথমবার বুঝিয়েছিল যে সঠিক চিকিৎসা মেনে চললে সিকেডিতেও উন্নতি সম্ভব। এরপর ধীরে ধীরে আমার HbA1c 6.5-এর নিচে চলে আসে, ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে আসতে শুরু করে। আমার নেফ্রোলজিস্ট আমাকে সপ্তাহে 5 দিন অন্তত 30 মিনিট করে হাঁটতে এবং নিয়মিত হালকা ব্যায়াম করতে বলে। আমি সেই পরামর্শ আজও মেনে চলি এবং আশ্চর্যজনকভাবে আমার ক্রিয়েটিনিন আবার 1.8-এ নেমে আসে। তখন আমি উপলব্ধি করি শুধু ওষুধ নয়, লাইফস্টাইল মডিফিকেশন ও সিকেডি রোগীর চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ অংশ, আর সঙ্গে রেনাল ডায়েট সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর 2024 সালের জুন মাসে আমি বেঙ্গালুরুতে আমার ছেলের কাছে যাই। ভাবছিলাম এবার হয়তো সব ঠিকঠাকই চলবে, কিন্তু জীবন আবারও নতুন পরীক্ষা নিল। আমার ডেঙ্গু হলো। একজন সিকেডি রোগীর জন্য এটা সত্যি গোদের ওপর বিষ পড়া। আবার একটা AKI অন সিকেডি। AKI মানে অ্যাকিউট কিডনি ইনফেকশন, আর AKI অন সিকেডি মানে অ্যাকিউট কিডনি ইনফেকশন অন সিকেডি। এটা কিন্তু যে কোনো সিকেডি রোগীর জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। যাই হোক, একজন স্থানীয় চিকিৎসক আমাকে দ্রুত নেফ্রোলজিস্টের কাছে যেতে বলে। সেই প্রথম আমি ব্যাঙ্গালোরের মানিপাল হসপিটালের একজন নেফ্রোলজিস্টের কাছে যাই এবং আজও তার তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছি। ডেঙ্গু তো সেরে গেল, কিন্তু ডেঙ্গু সেরে গেলেও নতুন সমস্যা দেখা দিল। প্রোটিন ইউরিয়া দ্রুত বাড়তে শুরু করলো। ইউরিন প্রোটিন 3+ হয়ে যায়। ইউরিন এশিয়ার 6000 মিলিগ্রাম পার গ্রামেরও বেশি পৌঁছে যায়। ক্রিয়েটিনিন আবার প্রায় 3 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায়। ব্লাড প্রেশারও বাড়তে শুরু করে। আমি আবার হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজের সেই ভিশাস সাইকেলের মধ্যে পড়ে যাই। আর এর চিকিৎসার মূল লক্ষ্য তখন হয়ে দাঁড়ায় প্রোটিন ইউরিয়া কমানো, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা এবং কিডনি ফাংশন যতটা সম্ভব স্থিতিশীল রাখার চেষ্টা করা, আর বাইকার্বনেট ভ্যালু 21-এর ওপরে রাখা। আর এই জন্য আমাকে অনেকগুলো পরে ডাক্তারবাবু টেস্টও করান। সেরাম ফ্রি, কাপ্পা লাব্বা লাইট চেন আসে, সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস আর রেনাল ডপলার আল্ট্রাসাউন্ড সহ বেশ কিছু বিশেষ পরীক্ষা করতে হয়। সৌভাগ্যবশত কোনো নতুন গুরুতর সমস্যা ধরা পড়েনি। আজও আমার চিকিৎসা চলছে। প্রায় 2 মাস অন্তর আমি টেলিকনসালটেশনের মাধ্যমে আমি আমার নেফ্রোলজিস্টের সঙ্গে ফলো আপ করি। আর যখনই আমি বেঙ্গালুরু আসি, যেমন এখন এসছি, সরাসরি তার কাছে যাই। আমার সাম্প্রতিক রিপোর্টগুলো বলে দিই। আমার এই মুহূর্তে ক্রিয়েটিনিন 2.6, যদিও এপ্রিল মাসে এটা 2.3 ছিল, কিন্তু কলকাতার এই বিরাট গরমে হয়তো ডিহাইড্রেশন হয়েছিল, বেড়ে 2.6 হয়েছে। ইউরিয়া 54, ইউরিন এশিয়ার ভ্যালু 1845 এবং 24 আওয়ার ইউরিন প্রোটিন 2.2 গ্রাম পার 24 আওয়ার্স। অর্থাৎ এখন প্রোটিন ইউরিয়া আছে, কিন্তু চিকিৎসার মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চলছে। আর একটা জিনিস এখানে শেয়ার করা জরুরি মনে করি। আমার একটা সমস্যা হলো, একটু ঠান্ডা লাগলেই মাঝে মাঝে আমার AKI অন সিকেডি হয়ে যায়। এই ইনফেকশান সিকেডি রোগীর কাছে সবসময় একটা বড় ঝুঁকি, কারণ যে কোনো ইনফেকশান কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলতে পারে। এই কারণে আমার নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী আমি ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন নিয়েছি।
যদিও এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, তবে এটা আমার নেফ্রোলজিস্টের পরামর্শে। আপনি যদি সিকেডি রোগী হন তাহলে ভ্যাকসিনের বিষয়ে অবশ্যই আপনার নিজের নেফ্রোলজিস্টের সঙ্গে আলোচনা করবেন। কোন ভ্যাকসিন আপনার জন্য উপযুক্ত এবং কখন নেওয়া উচিত সেটাও তিনিই ভালো বলতে পারেন। আমি এখনও ক্রনিক কিডনি ডিজিজের সাথে লড়াই করছি। ভবিষ্যতে আমার রিপোর্ট যেমনই আসুক, আমি সেই বাস্তব অভিজ্ঞতাও আপনাদের কাছে শেয়ার করব। তাই সিকেডি জার্নি বাংলার সঙ্গে থাকুন। যদি আমার এই জার্নি একজনও সিকেডি রোগীকে আশা যোগায়, তাকে সঠিক চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করে বা নতুন করে লড়াই করার সাহস দেয়, তাহলে আমার এই ভিডিও সফল মনে করব। আরেকটা কথা বলি শেষ করার আগে, মনে হয় এই বিষয়গুলো লাইভে এসে আপনাদের সঙ্গে সরাসরি কথা বললে হয়তো আরও সুন্দরভাবে বোঝানো যেত, কিন্তু সত্যি বলতে এখনও লাইভ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, অভ্যস্ত হইনি আর কি। তাই এই ভিডিওটাকে লাইভের মতো করে আন্তরিকভাবে বানানোর চেষ্টা করেছি। ভিডিওটা দেখে আপনার মতামত বা প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিটি কমেন্ট আমি পড়ি আর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভালোবাসা আর পাশে থাকাই আমার সবচেয়ে বড় শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিও।